শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী, ইশরাক হোসেনও তেমনিভাবে মাননীয় মেয়র। আপনারা জানেন যে 5ই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে আইন কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পলাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন। শুধু কেউ কেউ করছেন না, স্বয়ং শেখ হাসিনাই কোনো দেশের কাছে চিঠি লিখলে, কারো শোক দিবস জানাতে গেলে কিংবা কোনো বিবৃতি দিতে গেলে সেখানে উল্লেখ করেন এখনও তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এমনকি তিনি লাইভে আসেন, তার পেজে, তার বিভিন্ন পোস্টে সেখানে তার গবেটগুলো উল্লেখ করে তাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে। অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময়ে কতজন থাকে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনও কিভাবে প্রধানমন্ত্রী থাকে, এবং তিনি এখন পর্যন্ত যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে নেই, সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন জনাব ইশরাক সাহেব, যিনি তার নিজেকে মেয়র হিসাবে ঘোষণা করে মাননীয় মেয়র লেখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন। তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন, যেটা অত্যন্ত দৃষ্টিকটু, আমাদের কাছে চরমভাবে ধৃষ্টতা, এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন। আমি এই মেয়র ইশরাক সাহেবের পক্ষে ভিডিও করে বক্তব্য দিয়ে, এমনকি তার যখন যমুনার সামনে তিনি আন্দোলন করেছেন সেটাকেও কিঞ্চিত সমর্থন জানিয়ে আমি তার মেয়রটাকে পক্ষেই রায় দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? আমার কাছে মনে হয়েছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত সাহেবকে যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে, এই একই আইনে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন সাহেবের সন্তান ইশরাক সাহেবকেও দেওয়া উচিত, এবং পাশাপাশি শুধু তাদেরকেই না, চরমনায়ের পীর সাহেবের ভাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জনাব মুফতি ফয়জুল করিম সাহেবকেও মেয়র হিসেবে দেওয়া উচিত ছিল। কেন বলেছিলাম সেই সময় দেওয়া উচিত ছিল? এর অন্যতম কারণ হচ্ছে সরকার একটি জায়গায় দিয়ে দিয়েছে, এবং সেই একটি জায়গায় দেওয়ার কারণে বাকি দুটি জায়গায়ও তাদের প্রাপ্যতা রয়েছে। কিন্তু আমি তাদের প্রতি সেই সহানুভূতি জানিয়ে বক্তব্য দিয়েছি, বিবৃতি দিয়েছি, চরমনায়ের পীরের পক্ষে তখনও বলেছি, এখনও বলছি, যদি সরকার ইশরাককে মেয়র দেয় অবশ্যই চরমনায়ের পীরের ভাইকেও মেয়র দিতে হবে, সেখান থেকে আমি কিঞ্চিত সরছি না। কিন্তু আজ বলছি ইশরাক সাহেবের অতিরঞ্জিত বাড়াবাড়ির বিষয়টি নিয়ে, যেটা আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে, এবং বিবেকের তাড়নায় আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনার কাছে মেয়রটা অনেক বড় একটি পদ মনে হচ্ছে, তাই তো? একটি মেয়রের মায়া ছাড়তে পারলেন না। রাষ্ট্রের আইন কানুন তোয়াক্কা না করে আপনি নিজে নিজে মাননীয় মেয়র বলে নগর ভবনে আপনি সমাবেশ করলেন, সভা করলেন, সভা ডাকলেন, এবং সেটা আবার আপনার শুভানুধ্যায়ীরা প্রচার করছেন। এটা চরম ধৃষ্টতা। এই সরকার আমাদেরই সরকার। এই সরকার আজকে না থাকলে, আজকে আপনি ঢাকা শহর তো দূরের কথা, কোথায় থাকতেন, আমি কোথায় থাকতাম, সেটা আজকে আমাদেরকে প্রশ্ন করা উচিত। 5ই আগস্টের কারণে আজকে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি, মেয়র বনে যেতে পারছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি, রাজনীতি করার স্বপ্ন দেখছি। এ কিছুই হতো না যদি 5ই আগস্টের সেই জুলাই বিপ্লবের যোদ্ধারা শহীদ হয়ে দেশকে আজকের এই জায়গায় নিয়ে আসতে না পারতেন। আপনি নিজেই নিজের পোস্টের নিচে যান, ইশরাক সাহেব, দেখে নিন আপনাকে মানুষ কি পরিমাণ এখন ভালোবাসা দিচ্ছে আর কি পরিমাণ ঘৃণা করছে আপনার এই আচরণের জন্য। নিশ্চয়ই আপনি একজন যুবনেতা, আপনি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রাপ্ত একজন পজিটিভ ভালো মানসিকতার নেতা, এবং সে কারণে আপনার প্রতি আমার রয়েছে ভিন্ন ধরনের একটি আবেগ, অনুভূতি এবং ভালোবাসা, এবং সেই ভালোবাসার কারণেই আমি মনে করেছি আপনার মেয়রটা প্রাপ্তি। কিন্তু যে আচরণটা করছেন এটা কোনোভাবেই কাম্য নয়। আপনার এই আচরণ শিখিয়ে দেয় বাংলাদেশের জনগণকে যে আপনি এইভাবে যদি আচরণ করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনগণ যার যার মতো এমপি ঘোষণা করে দিয়ে দিবে, মেয়র ঘোষণা করে দিয়ে দিবে, চেয়ারম্যান ঘোষণা করে দিয়ে দিবে। আর এটা কি সরকারকে মেনে তারপরে আবার সেটা কি মেনে তারপরে পথ চলতে হবে? এটা তো কোনো সভ্যতা হতে পারে না। চরম অসভ্যতার মধ্যে যদি কোনো কাজ থাকে তার মধ্যে এটা একটা। আপনি গতানুগতিক আন্দোলন করতে চাইলে আমার কোনো আপত্তি নেই, আপনি আপনার দাবি দেওয়া সরকারের কর্ণগোহরে পৌঁছাতে চাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে দাবিটা হতে হবে ভিন্ন উপায়ে। আপনি এখন পর্যন্ত শপথের মাধ্যমে মেয়র হননি, এবং শপথ ছাড়া যদি কেউ এরকম বসে যায় তাহলে বাংলাদেশে 2018 সালের নির্বাচন অনৈতিক হয়েছে, 14তে অনৈতিক হয়েছে, আপনার 8 সাল থেকে শুরু করে
13, 14, 18 এই 24 যাই হয়েছে নির্বাচন সবই তো অনৈতিক হয়েছে। সবাই মিলে আমরা যার যার আসনে যারা ইলেকশন করেছি আমরা এমপি হয়ে বসে গেলেই তো হয়ে যায়। কাউকে না কাউকে আমাদের শ্রদ্ধা করতে হবে, কাউকে না কারো কাছে আমাদেরকে কি বলে শরণাপন্ন হতে হবে। আজকের মেয়র হিসেবে এই সরকারের যে কাজটি ভুল হয়েছে সেটা হয়েছে গেজেট প্রকাশের পরেই কাউকেই মেয়র হিসেবে নিযুক্ত না করা উচিত ছিল। তাহলে এই সরকারের এই ধরনের প্রশ্নবিদ্ধ আলোচনাও হয়তো আসতো না। সরকারের উচিত ছিল এক গেজেটে সবাইকে যেভাবে নিষিদ্ধ করেছে আরেকটি আইনের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সমস্ত জায়গায় মেয়র ইলেকশনগুলো করে দেয়া। তাহলে আর আজকের এই ভেজালটা থাকতো না। হয়তো সরকার প্রথমটা করেছে আবেগে, অথবা তারা হয়তো বুঝতে পারে নাই এতটা জটিলতা হবে, সেটা ভাবতেও পারে নাই। পরবর্তীগুলো হয়তো সরকার সিদ্ধান্ত নিয়ে এভাবেই হয়তো চিন্তা করছেন যে না আর কাউকে দিব না, তাতে যতই সমালোচনা হোক। কিন্তু আজকের এই সরকারকে আমাদের সহযোগিতাই করা উচিত ছিল। একটি মেয়রই আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। আজ আপনি মেয়র হতে পারলেন, কিন্তু এই অবৈধ পথের আজকের যে আওয়ামী লীগ বিভিন্ন সময় ক্ষমতা দখল করেছে সেই আওয়ামী লীগের পথই যদি আপনাকে পথ চলতে হয় তাহলে সেটা জাতির জন্য, দেশের জন্য, মানবতার জন্য, আমাদের গণতন্ত্রের জন্য কখনোই শুভকর নয়। কিন্তু আপনি সেই পথটা এখন তৈরি করেছেন এবং আপনি আপনার ইমেজটাকে সেখানে ডাউন করেছেন। আপনি নিশ্চিত থাকেন আপনার এই কার্যক্রমকে বাংলাদেশের শতকরা 99% মানুষ অপছন্দ করে। শুধু 1% যারা গরুর ইজারাদার নিতে চায়, বাজারের ইজারাদার নিতে চায়, টেন্ডারবাজি করতে চায়, অসৎ উপায়ে ইনকাম করতে চায়, তারাই ইশাক সাহেব আপনার পাশে এখন তাল দিচ্ছে। আপনি খুঁজুন ওদের আইডিগুলো। ওদের আইডিতে দেখবেন না 5ই আগস্টের পূর্বে কোনো মজলুমের আর্তনাদ দেখবেন না, ওদের কোনো আন্দোলন সংগ্রামের ইতিহাস দেখবেন না। এরা তাল দিয়ে আপনাকে বোকা বানিয়ে এখন আপনাকেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমার কাছে সেটাই মনে হচ্ছে। ভাবছেন কেউ তো কিছু বলছে না, না কেউ কিছু বলবে না। এই কেউ কিছু বলবে না, এই না বলার মধ্য দিয়েই যে প্রতিবাদ আসছে, এটাই আপনার পতন, এটাই আপনার জন্য অসৌজন্যতা, এটাই আপনার জন্য সবচাইতে খারাপ একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। আপনাকে ঘাড় ধরে নামিয়ে দেওয়ার প্রয়োজন নেই, বরং আপনাকে এখন সারা বাংলাদেশের মানুষ মনে করছে যে আপনি চরমভাবে এই পদের জন্য এত পরিমাণ আগ্রহ নিয়ে বসে আছেন যে আপনাকে পদ দিতেই হবে। এটার পক্ষে আমি নই। আমি অবশ্যই আপনার নৈতিক বিচারের পক্ষে। আমি আপনার মেয়র হিসেবে জানো আপনার এই রায় অনুযায়ী সরকার সুন্দর ব্যবস্থা করে দেয় সে পক্ষে। কিন্তু আপনি শপথ নেওয়ার আগে মেয়র লিখে বসে বসে নিজে সমাবেশ করবেন সেটার পক্ষে আমি যেমন নই, দেশের কোনো মানুষই নয়। জনগণ এখন আর এই আন্দোলন প্রতিদিন পছন্দ করে না। জনগণ একটু স্বস্তি চায়, জনগণ একটু আরাম চায়, জনগণ একটু আনন্দ চায়, জনগণ একটু উৎসব চায়। কাছে কাছে ঘুরঘুর করা কিছু দালালরা আপনাকে নেতা বানিয়ে দিলেই নেতা হওয়া যাবে না, বরং বাংলার প্রত্যেকটি মণিকোটায় মানুষের হৃদয়ে স্থান অর্জন করার মধ্য দিয়েই নেতা হতে হবে আমাদেরকে। প্রিয় সহযোদ্ধা, প্রিয় ইশাক ভাই, নিশ্চয়ই আপনার কাছে আমার এই বক্তব্যগুলো খুব একটা ভালো লাগবে না, কারণ 5ই আগস্টের পরে সত্য কথাগুলো অনেকেরই ভালো লাগে না, এবং যাদের লাগে না তাদের ব্যাকগ্রাউন্ডগুলো কারোরই ওই অর্থে সেই 5ই আগস্টের পূর্বে জুলুমের খাতায় নাম ছিল না। আমরা সেই জুলুম অত্যাচার স্বীকার করে, এবং আপনিও জুলুম অত্যাচার স্বীকার করেই আন্দোলন করা একজন মানুষ। কিন্তু আপনার এই জায়গাটায় বুঝতে হবে আপনি কারো ফাঁদে পাড়া দিয়েছেন কিনা, আপনি কারো পিছন থেকে লাঠিমের গুটি হিসেবে লড়ছেন কিনা, এটা আপনাকে বুঝতে হবে। এই ঢাকার মেয়র আপনি নির্বাচিত হয়ে জনতার কাতারে জনতার মেয়র হন, আমার কোনো আপত্তি নেই, কিংবা অন্য যে কোনো ব্যক্তি নির্বাচিত হোক আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি ওই জায়গায় অবৈধ পথে আপনি নিজেকে মেয়র দাবি করে চেয়ার পেতে বসে যাবেন, এটা কামনা নয়, এটা দেশবাসী চায় না। এটা চরম ধৃষ্টতায় স্থাপন করেছেন। যেমনি শেখ হাসিনা নিজেকে এখন প্রধানমন্ত্রী দাবি করে বিবৃতি দেয়, আপনিও আজকে নিজেকে মাননীয় মেয়র বলে বিবৃতি দিচ্ছেন। শেখ হাসিনার মধ্যে আর আপনার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? শেখ হাসিনার আমলের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? শেখ হাসিনার অনুসারীদের মধ্যে আর আপনার অনুসারীদের মধ্যে পার্থক্যটা কোথায়? জনগণ আর পার্থক্য খুঁজে পাচ্ছে না। অতএব এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কাজ থেকে যদি নিজেকে গুটিয়ে না রাখেন, তাহলে যেমনিভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন, দলকে ক্ষতিগ্রস্ত করছেন, দেশকে এবং দেশের সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করছেন। আশা করি দেশবাসী সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার থাকবে, পাশাপাশি দেশবাসী সকল প্রকার অন্যায় আচরণের বিরুদ্ধেও সোচ্চার থাকবে। রাজনীতিবিদদের ধৈর্যের পরিচয় দিতে হবে, আকাশ সমান হৃদয় নিয়ে পথ চলতে হবে। আগামীর পথ প্রশস্ত করতে হলে ক্ষুদ্র মানসিকতা পরিহার করে এগিয়ে যেতে হবে। এই সরকারের অনেক কিছু আমারও পছন্দ নেই, আর হতে হবে এমনটা কথাও না। গণতান্ত্রিক নিয়মে এটাই বাস্তবতা। আমার কিছু ভালো লাগবে, কিছু খারাপ লাগবে, কিন্তু সরকারের সহযোগিতা না করলে মনে রাখতে হবে 2024-এর
বিপ্লবের মাধ্যমে আন্দোলন করছি, 2400 নয় 29 পর্যন্ত অপেক্ষা, আর 29 নয় 41 পর্যন্তই হয়তো অপেক্ষা করা লাগতো। আর এখন হয়তো আমাদেরকে গরুর হাটের সমাবেশের জন্য অপেক্ষা করা লাগতো, কিংবা পালিয়ে বেড়াতে হতো, আর জেল জুলুম অত্যাচার কিংবা আয়না ঘরে থাকতে হতো। অতএব এত বড় বিপ্লবের পরে এর চেয়ে বড় আমাদের জন্য বিজয় কিছু নেই, যে অন্তত আমরা স্বাধীন আছি। ধৈর্য ধারণ করুন, মসৃণভাবে সুন্দরভাবে পথ চলুন, কিন্তু কখনোই অতিরঞ্জিত কোনো কিছু করে নিজের বিবেককে আজকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করবেন না। করলে নিজেকেই যেভাবে নিজেই শেষ করবেন, পাশাপাশি দল এবং দেশকেও ধ্বংস করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।